শুভেন্দু অধিকারী আজকের বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছেন যে কালীগঞ্জে যে ওনারা জিতবেন না সেটা জানতেন, কিন্তু ওনাদের টার্গেট ছিল যে হিন্দু ভোট কতটা তারা পেলেন সেটাই। এবার আমাদের যেটা রেজাল্টে দেখলাম যে কালীগঞ্জ একটা মুসলিম এলাকা, মানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভিত্তিক এলাকা, ওখানে মুসলিম ভোটটাই বেশি, কিন্তু নবম রাউন্ড গণনার পর যেটা দেখতে পেলাম সেখানে যেখানে এসসি ডমিনেটেড যে বুথগুলো রয়েছে সেখানে রেজাল্টটা অনেকটা পাল্টে গেল। বিজেপি সেখানে প্রায় 4,899 লিড পেল এবং তৃণমূল কংগ্রেস 3,152 লিড পেল। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি তাহলে যেটা বিজেপি করার চেষ্টা করছে, অর্থাৎ হিন্দু ভোট যেটা শুভেন্দু অধিকারী বলেছিল যে 54% তারা পেয়ে গেছে এবং পরের নির্বাচনে তারা এই বাকি যে 70% এটা পেয়ে যাবে, তো এটা কি কোথাও গিয়ে বাধা হয়ে দাঁড়াবে? প্রথম বক্তব্য, শুভেন্দু অধিকারী আজকে কাউন্টিংয়ের শুরুতে বলছে আমরা কখনোই বলিনি আমরা ওটা জিতবো, কিন্তু আপনি ভোটের আগে দেখান শুভেন্দু অধিকারী একবারও বলেছে আমরা ওটা হারবো? বলেছেন একবারও? কাউন্টিংয়ের দিন কেন বললেন? আগে কেন বলেননি? আগে বলেননি কর্মীদের পাম খাওয়াতে, ঠিক আছে, সেটা সব দলই করে, এই অন্যায় মাফ করা যায়। এবার আমি আসি আপনার কথায়। কালীগঞ্জ বিধানসভায় 57% মুসলিম ভোট, সোজা অঙ্কে ধরলে 43% হিন্দু ভোট, খ্রিস্টান বা ছোটোখাটো যে ধর্ম আছে 1% মতো ধরতে পারেন, 43ই ধরুন রাউন্ড ফিগারে হিন্দু ভোট, 57 মুসলিম হলে 43 হিন্দু। বিজেপি ভোট পেয়েছে 28% এখনও অবধি, এবং গোটা রেজাল্টটা আমাদের কাছে এসছে। আমি যতদূর দেখতে পাচ্ছি বিজেপির, আমি আরেকবার প্রায় কনফার্ম করে দিই, বিজেপির ভোট পার্সেন্টেজ হচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছি আপনাকে, বিজেপির ভোট শতাংশ এই মুহূর্তে পুরোপুরি যদি বলেন কিছু দশমিক ইয়ে বাদ দিলে তাহলে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে আপনার কোথায় গেল, হ্যাঁ বিজেপির ভোট শতাংশ দাঁড়াচ্ছে, হ্যাঁ ওই রকমই মোটামুটি আপনার 28%-এর কাছাকাছি। 43% হিন্দু, ক্যালকুলেটারে 43 - 28, 15% হিন্দু কেন ভোট দিল না বিজেপিকে? কেন দিল না? শুভেন্দু অধিকারী তো বলেছিল 80% হিন্দু ভোট দেবে, তাই তো? আচ্ছা, আর আমি ক্যালকুলেটারে করছি, আপনারা যদি পারেন একটু এডিটিংয়ে দেখিয়ে দেবেন পাশে অঙ্কটা। আচ্ছা, এই যে 28%ও ভোট পেয়েছে, আমি যদি অঙ্ক করি 28 × 100 ডিভাইডেড বাই 43, ঠিক আছে, 60-65 মতো পার্সেন্ট ভোট হয়। তো 28% যে আউট অফ 43% পেয়েছে, ও 60-65% মতো ভোট পেয়েছে। এবার আপনাকে কিন্তু বুঝতে হবে এই যে 60-65% ভোটটা পাচ্ছে, এটা কিন্তু 100% হিন্দু ডমিনেটেড এলাকায় পাচ্ছে না, এমন একটা বিধানসভায় পাচ্ছে যেখানে হিন্দু মুসলিম মিক্স, আর মিক্স এলাকাতে সবসময় পোলারাইজেশনে পলিটিক্স করতে সুবিধা হয় ন্যাচারালি। মানে আপনি যার বাড়ির পাশে দীর্ঘদিন ধরে থাকছেন তার সম্পর্কে আপনাকে উস্কে দেওয়াটা খুব ইজি। এবার আপনাকে একটা জিনিস বলি, লোকসভা নির্বাচন, তার পরবর্তীকালে মুর্শিদাবাদ, মহেশতলা, ধুলিয়ান, এই যাবতীয় যা ঘটনাগুলো ঘটেছে, ওয়াকাফ আন্দোলন, যেগুলোকে কেন্দ্র করে বিজেপি পোলারাইজেশন করার চেষ্টা করেছে, লোকসভা ভোটের আগে তো এগুলো হয়নি, পরে হয়েছে। লোকসভা ভোটে বিজেপি ভোট পেয়েছিল 31%, এই কালীগঞ্জ বিধানসভায় 31%, এই 43%ই হিন্দু ছিল তখন। তাহলে সেই সময় 43% হিন্দুর মধ্যে 31% হিন্দু বিজেপিকে ভোট দিল, আর তারপর ধুলিয়ান, মুর্শিদাবাদ, মালদা, মহেশতলা হওয়ার পর সেই 31টা কমে 28 হয়ে গেল, 3% হিন্দু বিজেপির থেকে সরে গেল। এটা কি আমাদের জন্য চিন্তার কারণ না বিজেপির জন্য চিন্তার কারণ? শুভেন্দু অধিকারীর এই কথাটায় মানে অ্যাকচুয়ালি কথাটার দাম কতটা তো অঙ্ক বলছে। আর আমাদের ভোট শতাংশ লাস্ট লোকসভা নির্বাচনে ছিল 47%, আমরা এবার পেয়েছি অলমোস্ট 56%, 9% ভোট বৃদ্ধি হয়েছে আমাদের। আমার 9% ভোট বাড়ল, তাতে কিন্তু এই 3% হিন্দু ভোটও ঢুকে আছে, যেটা বিজেপির কমেছে। আমার এই বৃদ্ধি পাওয়া 9টার মধ্যে, তাই তো? তাহলে আমার যে 9% বৃদ্ধি হলো, তাতে 6% যেমন কংগ্রেসের থেকে আমি মাইনরিটি ভোট পেয়েছি, তেমন 3% বিজেপির দিকে চলে যাব, হিন্দু ভোটও আমার ঢুকেছে। তাহলে চিন্তা কি তৃণমূলের হওয়ার কথা? যে রাজনৈতিক দলটা দুটো ধর্মের মানুষেরই ভোট আরও বাড়ছে তার চিন্তা হওয়ার কথা, নাকি যে রাজনৈতিক দলগুলো নিজেদের কোনো ধর্মের মাসিহা বলে মনে করে তাদের ভোট হারাচ্ছে, মানুষ এই সাম্প্রদায়িক নীতিকে বিশ্বাস করছে না, মানুষ সবার সঙ্গে চলা একটা, আচ্ছা একটা কথা বলুন, কেন বলুন তো হবে এটা? যে সাধারণ হিন্দুরা আছে, আপনার নাম কি আমি জানি না, ধরে নিচ্ছি আপনি একজন হিন্দু, আমি একজন হিন্দু, আচ্ছা আমার পাশের বাড়িতে একজন মুসলিম আছে,
মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুসলিমের ইমামটাকে যেমন ইমাম ভাতা দিচ্ছেন, তেমন আমার পাড়ার পুরোহিতটাকে তো পুরোহিত ভাতাও দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রেড রোডে মুসলমান ভাই বোনেদের সঙ্গে ঈদের সময় আনন্দ করতে যাচ্ছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই রোডে তো দুর্গাপুজোর কার্নিভালটাও করছেন, যে কার্নিভ্যালে শয়ে শয়ে দুর্গা প্রতিমা যাচ্ছে, 4-5 ঘন্টা ধরে উৎসব, গোটা পৃথিবীর দর্শকরা আসছে, শুধু ভারত বা পশ্চিমবঙ্গ নয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় তারই সঙ্গে নিজের বাড়িতে কালী পুজো করছেন প্রত্যেক বছর, এটা পার্সোনাল বাদ দিচ্ছি। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর 25শে ডিসেম্বর রাত্রি 12টায় মিডনাইট প্রেয়ারে অংশগ্রহণ করছেন সেন্ট ক্যাথিড্রাল চার্চে গিয়ে। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় শিখদের অনুষ্ঠানে গিয়ে মাথায় হলুদ কাপড় বেঁধে চিৎকার করে বলছেন ওয়াহে গুরুজি কা খালসা ওয়াহে গুরুজি কা ফাতে। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছেন, যে জগন্নাথ মন্দিরের জন্য দীঘায় কোনো হোটেলে রুম পাওয়া যাচ্ছে না, যে জগন্নাথ মন্দিরের জন্য দীঘার জন্য উদ্দেশ্যে রওনা দেওয়া প্রত্যেকটা বাসের সিট ফিল আপ হয়ে যাচ্ছে। মানে একজন হিন্দু হিসাবে আপনার কি কোনো ক্ষতি হয়ে গেছে, না আপনার প্রাপ্তি হয়েছে? কলকাতায় দুর্গাপুজো সিপিএমের সময় হতো, আমি হাউতে আবার সিপিএমকে নিয়ে বলছি, আপনাদের তো সিপিএমের দর্শক একটু বেশি, তারা রাগ করতে পারে, যাই হোক। সিপিএমের সময় দুর্গাপুজো হতো, দুর্গাপুজো তৃণমূল আমলে প্রথম হচ্ছে না, অনন্তকাল ধরে চলে আসছে, কবে থেকে শুরু হয়েছে আমরা জানিও না। অনেকে বলে রাজা সুরতের হাত ধরে, যাই হোক ওইসব ইতিহাসে যাচ্ছি না। আপনি এই প্রজন্মের একজন, আমি ওই প্রজন্মের একজন, আমাদের মধ্যে খুব জলে কয়েক বছরের তফাৎ হবে। আমার বিশ্বাস আপনি 2011 সালের আগেও দুর্গাপুজোয় ঘুরতে বেরোতেন কলকাতায়, আর আজও বেরোন। আপনি অন ক্যামেরা কতটা বলতে পারবেন জানি না, অফ ক্যামেরা যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি আমাকে বলবেন দেবাংশুদা সত্যি অনেক চেঞ্জ হয়েছে। চেঞ্জটা শুধু পুজোর সংখ্যায় হয়নি, সে চেঞ্জটা দুর্গাপুজোর যে ব্যাপ্তি, দুর্গাপুজোকে কেন্দ্র করে যে ইনফ্রাস্ট্রাকচার, দুর্গাপুজোকে কেন্দ্র করে যে পুলিশি ব্যবস্থা। ছোটোবেলায় আমরা যখন 2008, 9, 10 কলকাতায় ঠাকুর দেখতে বেরোতাম, 2009 ফয়েতে বেরোতাম, 10-এ বেরোতাম, সেই সময় দাঁড়িয়ে গাড়ির জ্যামের জন্য রাস্তা নড়তো না। দুর্গাপুজোর সময় একটা বাসে ওঠা মানে আপনার 2 কিলোমিটার রাস্তা যেতে 1-1.5 ঘন্টা টাইম লাগতো। আর আজকে দুর্গাপুজোর ট্রাফিক কতটা স্মুথ থাকে দেখেছেন? এগুলো একটা সিস্টেমের পার্ট, কোনো ধর্মের ব্যাপারে আমি বলছি না। প্লাস মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই 2টো পুরস্কার চালু করলেন, সরকারি পুরস্কার। একটা পুরস্কার হলো কলকাতা পৌরসভা এলাকার জন্য কলকাতা শ্রী, আর একটা গোটা রাজ্যের জন্য বিশ্ব বাংলা শারদ সম্মান। আপনারা জানেন এই পুরস্কারগুলো কেন দিলেন? দুর্গাপুজো কমিটিগুলোর মধ্যে যেন কম্পিটিশান বাড়ে। কোনো জিনিসের মধ্যে কম্পিটিশান বাড়লে সেটা বড় হয় না ছোট হয়, সেই ইন্ডাস্ট্রিটা বড় হয় না ছোট হয়, বড় হয়। যে কারণে দেখবেন যেখানে একটা সোনার দোকান পাশাপাশি 4টে সোনার দোকান, একটা মাছের দোকান যেখানে পাশাপাশি 4টে মাছের দোকান, কেন হয়? তো কারণ হচ্ছে কম্পিটিশান যত বাড়ে ব্যবসা তত বাড়ে, ইন্ডাস্ট্রি তত বড় হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোগুলোর মধ্যে কম্পিটিশান বাড়ালেন, যার অঙ্ক হিসাবে আজকে 2011 সালে পশ্চিমবঙ্গে যতগুলো দুর্গাপুজো হতো, আজকে রেজিস্টার্ড দুর্গাপুজোর সংখ্যা তার কয়েক গুণ। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, দুর্গাপুজোকে কেন্দ্র করে যে অর্থনীতি, অর্থাৎ যে টাকাটা রোটেট হয় গোটা রাজ্যে, সাধারণ মানুষের পকেটে যায়, সাধারণ মানুষ সারা বছরের রুটি রুজি একটা দুর্গাপুজো থেকে কামান, সেই ইকোনমির পরিমাণটাও 8-9 গুণের কাছাকাছি বেড়েছে। চতুর্থ, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর ক্লাবগুলোকে টাকা দেওয়া শুরু করলেন। অনেকে রাগ করলো, আচ্ছা এই দুর্গাপুজোর ক্লাবকে টাকা দিয়ে কী লাভ? একটা ক্লাব, সেই ক্লাবটা যদি টাকা পেয়ে আর একটু পুষ্ট হয়, সেই টাকাটা কোথায় যায় আলটিমেটলি? সেই টাকাটা যায় সেই ক্লাবটায় যারা পুজোর অ্যারেঞ্জমেন্টের সঙ্গে যুক্ত থাকা শিল্পীরা বা কর্মীরা, তাদের পকেটে। মানে কি? যে মাসি ফুল দিচ্ছে, যে পুরোহিত পুজো করছেন, যে কাকু ঢাক বাজাচ্ছেন, যে ভাই ইলেকট্রিকের কাজ করছে, যে ভাই মাইকের ব্যবস্থা করছে, কিংবা ওই পুজো প্যান্ডেলের বাইরে যে ফুচকা কাকু বসছেন, আলু কাবলি কাকু বসছেন। কোভিডের সময় যদি সরকার এই টাকাটা না দিত, আমার আপনার মতো ছোট ছোট গ্রামের পাড়ার পুজোগুলো বন্ধ হয়ে যেত। কারণ কোভিডের সময় আমার আপনার বাবার সেই ক্যাপাসিটি ছিল না যে চাঁদা দেবে, কারণ সবার কাজকর্ম বন্ধ ছিল, আর কোম্পানিগুলোর দোকানে ঝাঁপ, কে চাঁদা দিত? তখন গভর্নমেন্ট ওই টাকাটা দেওয়ার জন্য পুজোগুলো বেঁচেছে। আর ধর্মের একটা রীতি আছে জানেন তো, পুজো যদি একবার বন্ধ হয়ে যায়, চালু করা আবার খুব মুশকিল। ওই জন্য অনেকে কষ্টে সৃষ্টি হলেও, খুব ছোট করে হলেও পুজোটাকে কন্টিনিউ রাখতে চান। এই পুজোটাকে কন্টিনিউ রাখতে হেল্প করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সাহায্যটা করে। আর এই সরকারি সাহায্যটার জন্য
পশ্চিমবঙ্গে যে 20 থেকে 25,000 সাধারণ গ্রামের ছোট ছোট পুজোগুলো বেঁচে গেল, এই পুজোগুলো বাঁচার জন্য কাদের পেটে লাথি পড়া থেকে বেঁচে গেল বলুন তো? ওই সাধারণ মানুষগুলো, সাধারণ দোকানদারগুলো, যে একটা রোলের দোকান দেবে, একটা চাউয়ের দোকান দেবে, একটা চায়ের দোকান দেবে, একটা আইসক্রিম, একটা ফুচকা, কাজের মাসি, ফুলের মাসি, প্যান্ডেলের লোক, ডেকোরেটর, সব, এমনকি যে দুর্গাপুজোয় খিচুড়িটা রান্না হচ্ছে তারাও। এটা একটা সিস্টেম। শুধুমাত্র চোর 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 বলে গেলাম জব করার মতো, আর বেগম 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 বলে গেলাম জব করার জন্য, এইগুলো টিভিতে ভালো লাগে, আপনাদের মাইকের সামনে ভালো লাগে, দর্শকরাও একটু এন্টারটেইন হয়, কিন্তু বাস্তবের মাটিতে না সাধারণ মানুষ এই অভিজ্ঞতাগুলো দেখছে। 2020-তে করোনার সময় যখন আমি আপনি জানি না আদৌ আমরা কজন বাঁচবো, দুর্গাপুজো তো দূরের কথা, তারপরে যখন কোভিডটা আস্তে আস্তে কাটলো, আগস্ট সেপ্টেম্বর মাস থেকে আমরা কোভিড কেটেছে, আস্তে আস্তে সব খুলেছে, তখন আমাদের মনে খটকা ঢুকলো, এবার পুজোটা তাহলে হবে না, পাড়ার পুজোটা বন্ধ হয়ে যাবে। সেই মুহূর্তে সেভিয়ারের মতো ওই মহিলাটা উপস্থিত হয়ে যদি আমার আপনার পাড়ার পুজোগুলোকে বাঁচিয়ে না দিত, তাহলে কত মানুষের পেটে লাথি পড়তো, আর আমার আপনার মতো কতগুলো মানুষের মুখটা শুকিয়ে যেত, সেটা সেই সময় দাঁড়িয়ে আপনি চিন্তা করলে কল্পনা করতে পারবেন। তো এটা হিন্দুদের জন্য নয়। এই সমস্ত দেখার পরই 3% হিন্দু আজকে সরে এসছে বিজেপির থেকে, এই 30% হিন্দু সরবে, আস্তে আস্তে বাড়বে। এবং আমি আপনাকে আজকে প্রেডিকশান করছি, আপনাদের হাউ দীর্ঘজীবী হোক এই প্রার্থনা করি, আপনারা এটা স্টোর করে রেখে দেবেন। সিপিএম একদিন শূন্য হয়েছে, এই ভারতবর্ষের মাটিতে এবং বাংলার মাটিতে বিজেপিও একদিন শূন্য হবে, এবং সেই একদিনটা আপনি আর আমি আমাদের জীবদ্দশাতেই দেখে যাব। মানে তাদের হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্নটা কি স্বপ্নই থেকে যাবে? হিন্দু রাষ্ট্র কথাটা কি? মানে একটা সরকারি রাষ্ট্র থাকবে, মানে এই একটা সরকারি ধর্ম থাকবে, এটা হলে সলভ হয়ে যাবে? আচ্ছা, এটা হলে সলভ হয়ে যাবে। উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার, স্টেটে হিন্দু প্রধানমন্ত্রী, সেন্ট্রালে হিন্দু, এই স্টেটে হিন্দু মুখ্যমন্ত্রী, বিজেপির সরকার, সেন্ট্রালে হিন্দু প্রধানমন্ত্রী, বিজেপির সরকার, রাষ্ট্রপতি হিন্দু, বিজেপির সবকটা এমএলএ হিন্দু উত্তরপ্রদেশের, বিজেপির সবকটা এমপি হিন্দু উত্তরপ্রদেশের। তারপরে একজন দলিত হিন্দু মন্দিরে যেতে গিয়ে ঠ্যাঙানি খেয়ে মরে যাচ্ছে, তাই তো? তার মানে কি? তার মানে হচ্ছে ওরা সবসময় আপনার সামনে একটা শত্রুকে দাঁড় করিয়ে রাখবে, সেই শত্রুটা আজকের জন্য মুসলমান। মুসলমান নামক এন্টিটিটা যখন সরে যাবে, বিজেপি বাধ্য হবে আরেকটা শত্রু ক্রিয়েট করতে। ছোটোবেলায় আমরা একটা গল্প পাঠ্যে পড়েছিলাম, আমাদের সিলেবাসে ছিল, আপনাদের সিলেবাসে ছিল কিনা জানি না, দেবতার জন্ম পড়েছিলেন? ওই দেবতার জন্ম গল্পটাতে বলা হয়েছিল কীভাবে একটা সাধারণ পাথর আস্তে আস্তে লোকাচারে দেবতা হয়ে যায়, মানুষ চন্দন লেপতে শুরু করে, এই করতে শুরু করে। তো বিজেপি এভাবে না শত্রুর জন্ম দেয়। আজকে আপনার সামনে মুসলমানকে দেখিয়ে ভোট নেবে, যেই মুসলমানকে দেখিয়ে আর ভোট নিতে পারবে না, তখন হিন্দু রাষ্ট্র হয়ে গেল, আর মুসলমানদের কাছে কিছু বলতে পারবে না, কারণ হিন্দু রাষ্ট্র, কারণ আমরাই সব হয়ে গেল। তো এবার মুসলমান নামক জিনিসটা ধরুন সরে গেল, একদম মুসলমানদের বিজেপি তো পায়ের তলায় চেপে রেখে দিল, ওরা যেটা চায়। এরপরে তো আপনি আর বিজেপিকে ভোট দেবেন না, আপনি হিন্দু রাষ্ট্র পেয়ে গেছেন। এবার বিজেপিকে বলবেন ভাই হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, এবার কাজ দেখাও। কাজ তো ওরা দেখাবে না, কারণ হাম দো হামারে দো সরকার চলবে, মোদি শাহ আম্বানি আদানি, গল্প শেষ। তো হাম দো আমাদের সরকার চালাতে গেলে পাবলিকের জন্য কাজ করা যাবে না, গরিবদের জন্য কাজ করাতে যাবে না, শুধু বন্দে ভারতই চালাতে হবে, লোকাল ট্রেন লেট করবে, ঠিক আছে? তো গরিব বড় লোকের যে তফাৎটা দেশে, তো এইটা কতদিন করবে? হিন্দু রাষ্ট্র হয়ে গেলে তো এইগুলো মানুষ প্রশ্ন করবে, কারণ ধর্মর খিদে মিটে গেছে। তখন বিজেপি কী করবে? তখন ব্রাহ্মণের সামনে দাঁড় করাবে এসসিকে, এসসির সামনে দাঁড় করাবে এসটিকে, ব্রাহ্মণের সামনে দাঁড় করাবে দলিতকে, উচ্চবর্ণের সামনে দাঁড় করাবে নমশূদ্রকে, বলবে দেখো আমি তোমার সাথে, আমি তো নমশূদ্রদের সাথে নই, ওই বেটা মন্দিরে ঢুকছো, ওকে ঠেঙিয়ে তাড়াও। আপনি উচ্চবর্ণের হিন্দু, আপনি যখন দলিতটাকে ঠেঙিয়ে তাড়াবেন, তখন বিজেপি নেতারা রাত্রিবেলা আপনার বাড়িতে এসে বলবে দারুণ করেছেন, সাপোর্টে আছে। আপনি আবার পোলারাইজ হলেন বিজেপির পক্ষে। কেন? প্রথমে পোলারাইজ হয়েছিলেন ফর মুসলমান ঘৃণা, তারপরে পোলারাইজ হচ্ছেন ফর দলিত ঘৃণা। বিজেপির এটা প্রসেস। ফলে আপনি যদি ভাবেন হিন্দু রাষ্ট্র হয়ে গেলে হিন্দুদের প্রবলেম সলভ হবে না, হিন্দু রাষ্ট্র হলে হিন্দুদের প্রবলেম 4 গুণ বাড়বে, কারণ তখন হিন্দু সমাজটা ভেঙে 10 টুকরো হবে। আর এই ভেঙে 10 টুকরো হওয়ার পরও শান্তি নেই, তখন আবার ব্রাহ্মণের মধ্যে ভাগাভাগি হবে, ও পয়সাওয়ালা ব্রাহ্মণ, এ গরিব ব্রাহ্মণ। আর আপনি আমি জানি যখন পয়সাওয়ালা আর গরিবের মধ্যে কম্পিটিশন হয়, বিজেপি কার পক্ষে থাকে। ফলে যারা যারা হিন্দু রাষ্ট্র নিয়ে মাথা ঘামাচ্ছেন,
যারা হিন্দুদের সর্বনাশ চান, এই একমাত্র বাংলাদেশ আর পাকিস্তানের লোকজনই চাইবে ভারত হিন্দু রাষ্ট্র হোক, কারণ ওরা জানে ভারত হিন্দু রাষ্ট্র হলে ভারতে আসল প্রবলেম তো শুরু হবে। এখনও ট্রেলার দেখেছেন আপনারা। তো হিন্দু রাষ্ট্র হিন্দুদের জন্যই ক্ষতিকর। নামে হিন্দু আছে বলে অনেকে পুলকিত হচ্ছেন অন্তরে অন্তরে, সেই পুলকটা বেরিয়ে যাবে, জানেন তো। যেমন একটা কথা বলি, আমরা ছোটোবেলায় অনেকে বলতাম এই পোলিও খেয়েছিস তুই ছোটোবেলায়? আপনার বন্ধুবান্ধবদের মধ্যে বলে নিশ্চয়ই। আচ্ছা, আমরা কি অ্যাকচুয়ালি পোলিও খেতাম? পোলিও তো রোগটার নাম। আপনি রোগটা খাবেন কি করে? পোলিওর আপনি অ্যান্টিডোট খাচ্ছেন, পোলিও বিরোধী ওষুধ খাচ্ছেন, কিন্তু ওটাকে কী বলে চালানো হতো? পোলিও খাচ্ছিস, পোলিও খাচ্ছিস। তার মানে পোলিও খাওয়াটা তো অ্যাকচুয়ালি সঠিক জিনিস নয়, পোলিওর বিরোধী ওষুধ খাওয়াটা সঠিক জিনিস। সেরকম হচ্ছে হিন্দু রাষ্ট্র। হিন্দু শব্দটা দেখে আপনি অন্যরকম ভাবছেন, বাট দ্য রিয়ালিটি ইজ নট দ্য, মানে সেই জিনিসটা নয় যেটা থেকে একটা হিন্দুর ভালো হতে পারে। ফলে স্বাভাবিকভাবে বিজেপির এই চেষ্টা কোনোদিন সফল হবে না, কারণ এটা তো আমি একা বুঝছি এরকম নয়। ভারতবর্ষের মানুষের চাইতে ওয়াইজ, ভারতবর্ষের মানুষের চাইতে ইন্টেলেকচুয়াল, ভারতবর্ষের গরিব থেকে গরিব, মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত প্রত্যেকটা মানুষ এত বুদ্ধিদীপ্ত, তাদেরকে এই সমস্ত বিষয় ট্র্যাপে কোনো দিন আপনি ফেলতে পারবেন না। এবং এই সমস্ত আপনি বলুন না, 22শে জানুয়ারি যখন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে 2024, গোটা টিভি চ্যানেল সব জায়গায় রাম মন্দির। বাংলায় যেসব চ্যানেল চিৎকার করে করে বলে উত্তরপ্রদেশের ঘটনা আমরা কেন দেখাবো, আমরা তো বাংলা নিয়েই বলবো, বাংলার খবর দেখাই, তারাও উত্তরপ্রদেশের রাম মন্দির নিয়ে সারাদিন কভারেজ, সারা রাত্রি কভারেজ। তখন যে কভারেজটা হয়েছিল, সত্যি বলুন তো আপনি ভেবেছিলেন যে আর 1 মাস পরে যে ইলেকশনটা হবে বিজেপি 240-এ আটকে যাবে? কল্পনাও কেউ করেনি। বিজেপি তো বাদ দিন, আমরাই করিনি। মানে আমরা বলতে আমরা যারা বিরোধী সমর্থক বলছি, পার্টির কথা বলছি না। আমাদের পার্টি হয়তো জানতো, পার্টির কাছে অনেক ডেটা থাকে, খবর থাকে। আমি আমার মতো সাধারণ মানুষদের কথা বলছি, আমরা যারা সাধারণ বিজেপি বিরোধী মানুষ, কল্পনা করিনি। তো রাম মন্দির হওয়ার পর, এত রাম মন্দিরের হাওয়া ওঠার পর 303-এর বিজেপি 240-এ আসে কী করে বলুন তো? কারণ মানুষ বুদ্ধিমান, যে কারণে রাম মন্দির যে লোকসভায় সেটাও বিজেপি হারে। তো ফলে ফৈজাবাদ থেকে, এবং আজকে যে 4টে পোল হয়েছে আপনি দেখেছেন, 1টা বাদে 3টে বিজেপি হেরেছে, 4টে 5টা হয়েছে, একটা শুধু বিজেপি জিতেছে, গুজরাটের একটা অ্যাসেম্বলি, গুজরাটে আরেকটা অ্যাসেম্বলি আম আদমি পার্টি জিতেছে, পাঞ্জাবে অন্য দল, বাংলায় অন্য দল, আরেকটা ইয়েতে অন্য দল, সব জায়গায় অন্য দল, বিজেপি একটা 5টার মধ্যে। তো এটা তো শুধু কালীগঞ্জের ট্রেন্ড নয়, ওটা ভারতের ট্রেন্ড, যে ট্রেন্ডটা 24-এ আপনি দেখেছি। ফলে শুভেন্দুর লম্ফজম্প ততক্ষণ, কেন্দ্রে মোদি যতক্ষণ। আরেকটা বিষয় বলবো যে এই কালীগঞ্জে আমরা যেটা দেখলাম যে এখানে যিনি প্রার্থী ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়, এলাকাটাও সংখ্যালঘু অধ্যুষিত এলাকা ছিল, এবং এখানে আমি যদি বলি ভাঙড়, যেটা এরকম সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত, বা মুর্শিদাবাদ, মালদার এই সমস্ত এলাকাগুলো, এখানে কি আপনারা কখনো সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো প্রার্থীকে বাদ দিয়ে হিন্দু প্রার্থী দিলে জিততে পারবেন? আমি বলছি কালীগঞ্জের ক্ষেত্রেও কি এটা হতো? মানে ভাঙড়ে কি আপনারা কখনো হিন্দু প্রার্থী দেবেন? মালদায় আমরা কটা হিন্দু প্রার্থী দিয়ে 21-এ জিতেছি আপনার আইডিয়া আছে? মালদায় চাঁচল বলে একটা অ্যাসেম্বলি আছে, যেটা তৃণমূল জিতেছিল। তৃণমূলের প্রার্থীর নাম নিহার রঞ্জন ঘোষ, ঠিক আছে, মাইনরিটি ডমিনেটেড সিট। তৃণমূল কংগ্রেস প্রার্থী আসনটা জিতেছিল 67,000 ভোটে, একটা বিধানসভা। এবং সেকেন্ড পজিশনে বিজেপি ছিল, প্রথম পজিশনে তৃণমূল 58%, দ্বিতীয় বিজেপি 24, থার্ড কংগ্রেস মুসলিম প্রার্থী দিয়েছিল, নাম ছিল আসিফ মেহবুব, তিনি পেয়েছিলেন 16%। একটা মুসলিম ডমিনেটেড সিটে ওখানকার মুসলিমরা হিন্দু তৃণমূলের প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়েছে, আর মুসলমান কংগ্রেসের প্রার্থী 16% ভোট পেয়েছে। এটা বাংলা, এখানে এসব চলে না ম্যাডাম। এখানে মুসলমানরা হিন্দুকে আলিফ আহমেদ হিন্দু না মুসলিম? মুসলিম, আমাদের হিন্দুরা ভোট দেয়নি, এই 3% বিজেপির ভোটও তো আমাদের সাথে এসে যুক্ত হলো আরও। তো আমার কথা হচ্ছে, বাংলায় না মানুষ পার্টি দেখে, দল দেখে, কাজ দেখে ভোট দেয়। আমি হিন্দু, আমি মুসলিমকে ভোট দেবো না, আমি মুসলিম, আমি হিন্দুকে ভোট দেবো না। ওই জাতপাতের ব্যাপারগুলো উত্তরপ্রদেশে ছিল। আমি নিজে যে জাতি, তো আজকে তো আপনি হিন্দু মুসলমানের গল্প বলছেন, কালকে আমি কোথাও ক্যান্ডিডেট হলে এরকম আস্তে আস্তে এটা যদি এগোতে থাকে, বলবে ভট্টাচ পদবী লোকেরাই শুধু দেবাংশু ভট্টাচকে ভোট দেবে, বাকি আর কেউ দেবে না। চলতে পারে কোনোদিন? মোহাম্মদ সেলিম, শুধু সেলিম যাদের পদবী তারাই ভোট দেবে, আর কেউ দেবে না, হিন্দু মুসলমান নির্বিশেষে। চলতে পারে?